নমস্কার। বললি বেঙ্গলি থেকে আমি সন্দীপ। সবাইকে আজকের বুক ক্লাব আড্ডাতে স্বাগত। আজকে আমরা আলোচনা করব কবিতা সিংহের আহ, উপন্যাস চারজন রাগী যুবতী। আহ, কবিতা সিংহের লেখা আমি পড়েছি, খুব বেশি বলবো না। হয়তো ছোট গল্প পড়েছি বা কবিতাও পড়ে থাকতে পারি, কিন্তু উপন্যাস আগে পড়িনি। তো এই লেখাটা যখন আমি পড়া শুরু করেছিলাম, একটু উম, অন্যরকম লেখা আমার মনে হয়েছিল। আমার কিছুটা আগে আমি সন্তোষ কুমার ঘোষের লেখা খুব পড়তাম, খুব ভালো লাগতো। একটু অন্য অন্য ধরনের লেখা, তা আমার কিছুটা ওই রকম মনে হয়েছিল। ওই ধরনের লেখা কিন্তু আহ, পড়তে পড়তে বেশ ভালো লেগেছে। তবে আমার মনে হয়েছে চারজন রাগী যুবতী নামটা কেন আমি ঠিক মেলাতে পারি না। আমার মনে হয়েছে এটা যদি চুনির জীবন বৃত্তান্ত হতো তাহলে হয়তো আরো এটা আমারও একটু প্রশ্ন, আমি সুন্দর। লিখে রেখেছি প্রশ্নটা। হ্যাঁ। হুম। কারণ নামকরণের এখানে আহ, আহ, চুনি যতটা আছে, আহ, রানু বা বুলান ততটা নেই। হ্যাঁ, এটা সুমন হয়তো এটা কিছুটা মনে আছে। হয়েছে চুনিরই গল্প। হ্যাঁ, চুনি হ্যাঁ, আর সুমন সুমন হচ্ছে। কিছুটা। সুমন, রাইট। এক্সাক্ট। তো খানিকটা এনিওয়ে, সুমন আর বেশিটা চুনি। হ্যাঁ, কিন্তু এই প্রেক্ষিত বিভিন্নভাবে বিভিন্ন জিনিসকে সময়ের সঙ্গে সঙ্গে এনে আমার বেশ ভালো লেগেছে। হ্যাঁ, যেটা বলছিলাম প্রথমে একটু অন্যরকম মনে হয়েছে। তো আমি শুনতে চাইবো আহ, সবার কিরকম, একই রকম অভিজ্ঞতা না অন্যরকম কিছু। কেউ যদি শুরু করে। লেখাটা বেশ হ্যাঁ, বোল্ড, আমি বলবো। হ্যাঁ, বোল্ড। না, তারপরে আমি বলছি, আমি হ্যাঁ। তখন কবিতা সিংহের টাইম লাইনটাও দেখলাম। ফর হার টাইম ইটস প্রিটি বোল্ড। হুম, হুম। আর অনেকটা আমি যে, মানে ওই যে যেটা শাশ্বতীকে বলছিলাম, আমার পড়তে পড়তে বারবার এখনকার মিটু মুভমেন্টের কথাগুলো মনে পড়ছিল। এবং হতে পারে, অ্যান্ড ওই জন্যেই হয়তো চারজন রাগী যুবতী। সমাজের যে পুরুষ শাসিত সমাজের যে নর্মস গুলো আমরা অভ্যস্ত, সেটার এগেনস্টে একটা রেবেলিয়ন আমার মনে হয়েছে একটা। উম, আহ, আহ, হ্যাঁ, সেক্ষেত্রে তোমার, তো সুমনের মাও রাগী যুবতী হতে পারতো, তাই না? হ্যাঁ, 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 সুমনের মারও তো অনেকটা ভূমিকা আছে, মানে অনেক হ্যাঁ, হ্যাঁ, এক্সাম্পল গুলো কিছুটা, টেনেছে, হ্যাঁ, হ্যাঁ। তাই না? ঠিক এই চারজনই কেন সেটা আমার কাছে খুব একটা ক্লিয়ার নয়। আহ, যাই না, হয়তো জীবনের কোনো কোনো সময় চারজনই ফেস করেছে, যাতে তাদের রাগ হয়েছে কোনো সিচুয়েশনে, যখন হ্যাঁ, ওই কিন্তু এক রানু বোন বা আরেক বুলান, বোনের প্রেমিককে নিয়ে নিল। আই আই ডোন্ট নো। হ্যাঁ, কিন্তু রানু বা বুলানের কিন্তু মানে যেভাবে কি বলবো, অতটা ওদের ভূমিকা নেই। অ্যাকসেপ্টেন্স বা মানে সেখানে আমার মনে হয়নি খুব প্রতিবাদী। না, ওদের হ্যাঁ, ওরা ফ্ল্যাট ক্যারেক্টার। এর হ্যাঁ, মধ্যে এই স্টোরিটাতে ওরা ফ্ল্যাট ক্যারেক্টার। কিন্তু উম, জানি না কেন সেদিক থেকে বললে আমি বলবো সুমনের মা বরঞ্চ এখানে অনেকটা প্রভাব ফেলে হুম, লেখাটাতে, আমার আমার যা মনে হয়েছে। আচ্ছা, এই বইটা, এই গল্পটা কোন সময় লেখা, মানে আমি ঠিক বুঝতে কবিতা পারলাম না সিংহ কোন। সবকিছু মোটামুটি ওই মিড 60s, এটা সেভেন্টিজ। সেভেন, 70, হ্যাঁ। আর্লি 70s এইরকম। হুম। হুম। উনি খুবই নকশাল আন্দোলন যখন ওগুলো হয়েছে আছে। হুম, তখন তো হুম, মনে হ্যাঁ, হয় তো হুম, ওই হুম। সময়টাই। আছে আছে, এক্স্যাক্টলি, হ্যাঁ, ওই ছেলেটা যখন মারা আর্লি গেল। সেভেন্টিজ এর লেখা আমার হ্যাঁ, মনে হয়েছে। আর্লি সেভেন্টিজ হুম। এর লেখা। হুম। এবার বাকিরা কে কি বলবে? হ্যাঁ, অদিতি হিন্দি আগে বলো। বলো, অদিতি পড়েছো পুরোটা? হ্যাঁ, আমি পুরোটা পড়েছি। সবাই পড়েছি। হ্যাঁ, আমিও যদি পড়েছি। পড়েছো না, বলে মনে হচ্ছে পড়েছি। না। হ্যাঁ, না 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 অদিতিকে বেশি না নম্বর দিলে হবে না, হ্যাঁ, শাবস্তি খুব রেগে যাবে। সবাই সব না, সবার হ্যাঁ, থেকে শুনবো, আসলে সমস্ত থেকে আমি সবাই শুনবো। বরং বলবো। আমি বরং কেস খেয়েছি। কারণ আমি প্রথমে বলে হয়েছি ঠিক আছে, নেই তো নেই, আমি গল্পটা পড়ে দেবো। তারপর খুলে দেখলাম 50 পাতা। আচ্ছা ঠিক আছে, তাও পড়ে 50 পাতা পড়ে দেবো। তারপর দেখছি না, ওটা ক্যামোফ্লেজ, আসলে 100 পাতা। না, আচ্ছা ঠিক আছে, আমি বলছি তাহলে। হ্যাঁ, বল। যে কাপল অফ থিংস। প্রথম কথা, অডিও বুকস আমি চেষ্টাকৃতভাবে নিজের লাইফ থেকে দূরে রেখেছি।
কারণ অডিও আমি ভেবেছি যে যতদিন আমার চোখের দৃষ্টি থাকবে আমি এমনি পুরোনো ভাবেই বই পড়বো। এবং তাতে করে বই পড়া হাতে একটু কমেও গেছে, কিন্তু তাহলেও আমি ওই মানে সংগ্রামটা একক চালিয়ে যাচ্ছি যে আমি অডিও বুকস পড়বো না। কিন্তু তার মধ্যে এলো অদিতি এবং তার মধ্যে ক্রিসমাস, তার মধ্যে নানা রকম ব্যস্ততা, তো সেইখানে আমি অদিতির বই দিয়ে আমার ইনিশিয়েশন শুরু হলো। সব থেকে যেটা ভালো লেগেছে, আগে অদিতিকে নিয়েই বলি, যে একেবারে ঘরোয়া, আমাদের কোনো প্রফেশনাল অডিও বুক নয়, ঘরোয়া ভাবে অদিতি পড়ে গেছে। আর আমি আর্ধেকটা বই পড়েছি, আর্ধেকটা অদিতিরটা শুনেছি, এবং আমার কোনো রকম রসভঙ্গ হয়নি। যেটা হয় হচ্ছে শুনলেও যেন মনে হয় আমি একটু ইনফ্লুয়েন্সড হয়ে যাচ্ছি, যে বলছে তার গলার টোন ইত্যাদি দিয়ে আমার নিজের কল্পনা শক্তিটা যেন পুরোপুরি মানে বিকশিত হচ্ছে না। কিন্তু অদিতি এমন আমাদের একজনের মতোই যেমন ভাবে পড়েছে, যেটাতে আমার ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ অতগুলো পাতা পড়ে দেওয়ার জন্য, সেটা ঠিক। প্রথম কথা। হুম, দ্বিতীয় কথা, কবিতা সিংহ মনে হয় আমাদের বাংলা লেখিকাদের মধ্যে প্রথম, যেটা আমার ধারণা, যে যিনি ঠিক লেখিকা নয়, লেখকই বলা যেতে পারে। উনি বোধহয় নিজের মহিলা সত্তাটাকে বেশ মানে, আমি পুরুষালী কথাটা ইউজ করতে চাই না, পুরুষের মতো না হয়েও, কারণ উনি যখন বর্ণনা করেছেন তার মধ্যে অনেক কিছু মেয়েলি ব্যাপার, এই ড্রেস, এই কমলা রঙের একটা এই পরেছিল, তার উপর একটা হুম, টপ পরেছে, এগুলো ঠিক সেই সময়কার সমসাময়িক ওনার যারা সুনীল বল শক্তি হুম, সুনীল হুম, বা গদ্য যারা লিখেছে, হুম, সন্তোষ কুমার ঘোষ, অতীন হুম, বন্দ্যোপাধ্যায়, শীর্ষেন্দু, ঠিক ওইভাবে মেয়েদের কিন্তু ডেসক্রাইবটা করেনি। অথচ ওনার মধ্যে কোনো অ্যাপোলজি নেই যে উনি একজন মহিলা। ওনার মধ্যে যে একটা বোল্ড ব্যাপার, এইটা মনে হয় আশাপূর্ণা দেবী ইত্যাদি আমাদের বাংলা লেখিকা তো বহু বছর ধরে, বাট আমার মনে হয় কবিতা সিংহ বোধহয় প্রথম যিনি, she stopped being apologetic about being a woman and she just said what she had to say the way she said it. হুম। হুম, হুম, সেখানে মেয়েদের শারীরিক বর্ণনাই বলা হোক, সব সময় যে বর্ণনা দেয়া হয়েছে একটা খানিকটা পুরুষের চোখ থেকে দেয়া হয়েছে, কিন্তু she kind of was মানে asexual about it, যেভাবে উনি বর্ণনা করেছেন। হ্যাভিং সেড দ্যাট, একেবারে সন্দীপদার সঙ্গে একমত, চারজন রাগী যুবতী কেন, সেখানে সুমনের মা অনেক বেশি জোরালো। এবং চুনি, আহ, একটা জিনিস ভালো লেগেছে যে যখন উনি ওটাকে ডেসক্রাইব করছেন, কখনো কখনো ফার্স্ট পার্সন অ্যাজ চুনি করছেন, কখনো আবার যেন চুনি নিজের বডির বাইরে বেরিয়ে গিয়ে অবজেক্টিভলি ঘটনাগুলোকে দেখছেন। এটা একটা নতুনত্ব লেগেছে, কিন্তু ইট ওয়াজ আ হার্ড রিড আমি বলবো। কারণ সুমন আর চুনি ছাড়া বাকি কোনো ক্যারেক্টার গুলোই যেন তেমন ভাবে এস্টাবলিশড হয়নি আমার মনে হয়েছে। আমি কবিতা সিংহর মানে ধৃষ্টতা করছি না, ওনার এটা আমার, আমি প্রচুর কবিতা সিংহের কবিতা পড়েছি, উপন্যাস এটা ফার্স্ট, বা হুম, হুম, গদ্য বলতে গেলে ফার্স্ট। কোনো ক্যারেক্টারটাই সুমন এবং চুনি ছাড়া, তারা যেন আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, তাদের কোনো কিছুটা একটা ছোট্ট ক্যারেক্টারও তো একটা ক্যারেক্টারটা এস্টাবলিশড হয়, যে আমার সেটা আমার নিজের হয় খামতির জন্যই হোক বা যে কোনো কারণের জন্যই হোক, সেটা আমি পাইনি, সেই 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 ব্যাপারটা। আর ঠিক। ওই জায়গাতে এই- একটা কথা বলি, হ্যাঁ। একদম তো আমি তোমার সঙ্গে একমত। হুম কিন্তু এই রানু বুলানের যে ভাই যে মারা গেল, হুম হুম। হ্যাঁ, ওই ক্যারেক্টারটাকে খুব সুন্দর এনেছে, কিন্তু আমার মনে হয় খুব ক্ল্যারিটি নেই, মানে তার ওইটাই বলছি, কি আহ, সুন্দর করে এনেছে, যেন চোখের সামনে ভাসছে, একটা হ্যাঁ, গলির শেষে এসে তার সাথে গল্প করে, এই হুম, এত পয়সা সব্যসাচীর, তাকে সে বিশেষ করে সুমন যখন ওর হয়ে এ করছে, তখন ওর মনে হলো যে লাস্টে যেটা বলেছে যে আমি আর তোমার বন্ধু থাকলাম না, কারণ তুমি আমাকে সমান সমান জায়গা থেকে আমাকে একটা করুণার চোখে দেখতে শুরু করলে। সবই ঠিক আছে, কিন্তু ক্যারেক্টার গুলো আমার মনে হয়েছে যেন একটু মানে ভাসছে আর হুম, কি, হুম, হুম, মানে গ্রাউন্ডেড নয়। এটা আমি মানে একমত নাও হতে পারেন। সব মিলিয়ে বলবো আমার যে দুর্দান্ত লেগেছে পড়তে, যে আমি পড়ে মনের হচ্ছে বইটা রেখে যে আমি, সেরকম আমার লাগেনি। আচ্ছা। আহ, অবস্থি আই খুব কমপ্লিটলি অ্যাগ্রি উইথ ইউ। আমি যেটা হুম বলছিলাম আগে, যে ফ্ল্যাট ক্যারেক্টার, ওই দুটো ক্যারেক্টারই কিন্তু রাউন্ড বা হুম ডাইনামিক। এইগুলো বাকি সব ক্যারেক্টার গুলো প্রিটি মাচ ফ্ল্যাট।
ফ্ল্যাট কিন্তু যেটা তুমি বর্ণনার কথা বলছিলে, আমি তুমিই বলছি, নিশ্চয়ই। হ্যাঁ, বর্ণনার কথা তুমি বলছিলে, বর্ণনাটা কিন্তু খুব ভালো, অনেক হুম। কিছু, মানে যেমন পারিপার্শ্বিক যেগুলো বলছে, ইমেজারি ইজ ভেরি রিচ, ভেরি গুড। ভেরি ইমেজারিটা রিচ এত ভালো, এবং অদিতির পড়াতেও যে ইমেজারিটা আমাদের চোখের সামনে কোনো রসভঙ্গ হয়নি, সেটাও খুব ভালো লেগেছে। একটা কলকাতা বা ওই একটা আধা শহর বা কলকাতা বা একেবারে ধর্মতলা, সেটা যেন পুরোপুরি চোখের সামনে ভাসছে, ইভেন যেন মনে হচ্ছে গন্ধটাও পাচ্ছি তার, এত সুন্দর বর্ণনা। কিন্তু বর্ণনার তলায় গিয়ে যখন আমি একদম কোর কন্টেন্টে যেতে চাইবো একটা জিনিসের, সেইখানে আমার একটুখানি মানে ইয়ে লেগেছে আর কি। খুব ভালো বললে শ্রাবস্তী, ভালো Thank লাগলো। you. আমি দেখছি সমিতা দি ভোরবেলা ইন্ডিয়া থেকে জয়েন করেছেন। যদি আমরা একটু খুব আলো খুশি। আলো দাও তোমার আমরা কথা খুব বলতে। খুশি। Thank you, Shomita di, for recommending such a different kind of a book. রাইট। হ্যাঁ, এইটা ভীষণ ভালো। মানে সেটা তো একটা মানে আমাদেরকে ইয়েতে করেছে, প্লাস যেটা একটা মহিলা লেখিকা হিসেবে যেটা বলছিলাম, যে ওনার কোনো, শি ইজ নট অ্যাপোলজেটিক অ্যাবাউট বিইং আ ওম্যান রাইটার, শি ওয়াজ, মানে ওম্যান কথাটাই বের করে দেওয়া উচিত, শি জাস্ট প্রেজেন্টেড হারসেলফ অ্যাজ আ রাইটার, আমার মনে হয় ফার্স্ট টাইম ইন বেঙ্গলি লিটারেচার বোধহয়, তার আগে এত বোল্ডলি কেউ এ করেনি। কিন্তু মানে আমার কিছু কিছু আর কি জায়গা অতটা ভালো লাগেনি, সেটা আপনি একটু পরে এলেন বলে আমি বলে দিলাম। এবারে হ্যাঁ, আমার একটু আমি শুনলাম। সমিতা One দির থেকে একটু one শুনতে more চাই। thing, sorry, one more thing, Sure. sorry for interjecting. এটা লেখা হয়েছিল 1956। ও, হ্যাঁ, অনেক আগে। আরো আগে, সেটাই, অনেক আগে। নট 70s। নকশাল আন্দোলন পাইনি আমি ওখানে, 19 মানে ওই 60s এ, ওরা নট 70s। তাহলে ওরা কিসের আন্দোলন করছিল? 47 থেকে 70-র মধ্যে এটা আর কোনো কিন্তু আন্দোলন কি আয়ুষ্য হয়েছিল? সংহিতা, এটা কিন্তু আমার নিজের ধারণা, এটা কে প্রকাশিত কথা বলছো? হয়েছে আর্লি 80s-এ। আমি ও, তাই? দেখছি আচ্ছা। ইন্টারনেটে প্রকাশিত হ্যাঁ হ্যাঁ, হতে কিন্তু পারে, কিন্তু হয়তো ইটস পাবলিশড হয়েছে পসিবল এইটিতে, ভুল কিন্তু লিখেছে। লেখা হ্যাঁ, আরো কিন্তু আগে, গুগল 80-তে বলছে হবে না। 1956, আমি জানি না। না, এটা কিন্তু তাহলে ভুল লিখেছে, না, কারণ ভুল লিখেছে, এটা হতে পারে না। ওই যেটা প্রকাশিত বীরুর হয়েছে। ক্যারেক্টারটা লিখেছে, বীরুর এবং রাইট, আন্দোলন এবং রাইট। সরিয়ে দেওয়া, Right. ওকে 1 বছরের জন্য লুকিয়ে রাখা, এটা পুরো মানে নকশাল আন্দোলন নকশি তো থেকে হয়তো নকশাল আর্লি আন্দোলন। হ্যাঁ 70s হ্যাঁ মনে হচ্ছে, হয়তো বই আকারে পরে বেরিয়েছে 80-তে, হ্যাঁ, কিন্তু হতে পারে, এটা হ্যাঁ, হতে হতে পারে, পারে। কারণ প্রকাশিত দেখাচ্ছে হয়েছে কতগুলো। 80 সালে বসেও তো কেউ ওই সময়টা লিখতে পারে, ওখানে হ্যাঁ। বসেই যে লিখতে বসে তো হবে পর সেটা আগের কষ্টালে। কথাটাও ভাবতে পারে সে। মানে কিছু নানা কিছু রকম। জিনিস আমার কাছে একটু মানে যেটাকে 56-এ একটুখানি, আমার তো মনে হয় কবিতা সিংহ লেখা শুরুই করেননি 56-এ। না, আমি লিখছে, যতটা এখানে মনে বলছে পড়ছে। 4 জন রাগী যুবতী 1956, একটি খারাপ কিন্তু মেয়ের গল্প 1958, নায়িকা এটা কি প্রতিনায়িকা উইকিপিডিয়া? 1960। উইকিপিডিয়া কিন্তু সবসময় ঠিক ভুল বলে লেখে, না। সারাক্ষণ ভুল লেখে। আর হ্যাঁ, ওই কারণ একটাই এটা কবিতা সিংহের প্রথম উপন্যাস, প্রথম আচ্ছা, আমরা উপন্যাস। আমরা ওকে। ওই সংক্ষিপ্ত আমার মনে হয় আমরা গল্পেতে ফিরে আসি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন হুম। ওটা খুব প্রমিতাদি জরুরি হয়তো বলো, নয় তুমি এই আমাদের প্রেক্ষিতে। রেকমেন্ড করলে, কিরকম হ্যাঁ, লাগে তোমার এই আমি আসলে, গল্পটা? হ্যাঁ, আমি আমার নিজের, ইনফ্যাক্ট আমার ওই অ্যান্টনি বলে একটা গ্রুপের সাথে, আমি একটা প্রকাশনার সাথে আমি ট্রান্সলেট করি, অন্য লেখা অন্য জায়গায়, কিন্তু হুম। ট্রান্সলেশনটা করি। এই গল্প, এই বইটা আমাকে ওরা ট্রান্সলেট করতে বলেছিল, এবং আমি আসার পরেই এটা প্রকাশিত হয়েছে, 4 অ্যাংরি উইমেন বলে, ইংরেজিতে আর কি। হুম। আমার নিজের গল্পটা, আমি তোমার মতো শ্রাবস্তী, আমি যে একেবারে পড়ে মানে হতচকিত হয়ে গেছি তা নয়, হুম। কিন্তু কতগুলো জিনিস আমার এত ভালো লেগেছে। প্রথমত তো টিনেজের মেয়েদের নিয়ে হুম। লেখা দেখাই যায় না, এখনো দেখা যায় না। ওই 15, 16, 18 বছরের হ্যাঁ, মধ্যে। শুধু হুম। বাণী বসুর 21-এ ছাড়, 21-এ বাণী বসু লিখেছেন বেশ কয়েকটা, হ্যাঁ। হ্যাঁ, 21-এ কিন্তু পা। মানে হুম। হুম। খুবই কম দেখা যায়, মানে হ্যাঁ, আমি খুবই বলবো কম। যে হুম। এটা খুব আনইউজুয়াল। দ্বিতীয়ত, তুমি যদি দেখো, টিনেজারদের এত রকমের ইস্যু নিয়ে এনেছেন, অলমোস্ট লাইফের প্রত্যেকটা ইস্যু, ফ্রম সেক্সুয়াল অ্যাসল্ট হুম। টু প্রেম, টু বাড়িতে গন্ডগোল, টু মানে ট্রু। ডিফারেন্ট, এক একজন এত রকমের ইস্যুস এনেছেন। আর এবং বিভিন্ন সোশিও ইকোনমিক ফ্যামিলি যেগুলো হ্যাঁ, আর মানে, আর বিভিন্ন হ্যাঁ। ভাবে বড় হয়েছে যারা, হুম। যেমন সুমন যেভাবে বড় হয়েছে, আর যেভাবে
এই মেয়েটি বড় চুনি হয়েছে, বড় হয়েছে সেই চুনি বড় হয়েছে, হ্যাঁ, পুরো তফাৎ। অন্য দুটি মেয়েরও সাংঘাতিক তফাৎ। ঠিক। যে ওরা কিভাবে বড় হয়েছে, ওদের বাড়ির অবস্থা কি, ভাই মারা গেছে, এবং মানে সম্পূর্ণভাবে প্রত্যেকটা পদক্ষেপে। তারপর ওরা সামাজিক চাপ, বাড়ির চাপ, সেটাকে যেভাবে ওরা লঙ্ঘন করতে চেষ্টা করছে, নিজেদের খুঁজে পাওয়ার চেষ্টা করছে, আত্মপরিচিতি যেটাকে বলা যায়, সেটা কিন্তু খুব চমৎকার লেগেছে আমার। যে বেরিয়ে গিয়ে বলছে যে কি মানে কিভাবে করা যায়, মদ খাবো, আহ বাড়ি থেকে কোনোদিন বেরোয় না, কিন্তু রাস্তায় হাঁটছে, রেবেলিয়নটা। চাইনিজ খেতে যাচ্ছে। এগুলো ওদের আর্থসামাজিক আহ, পর্যায়ে ওটা হয় না, কিন্তু ওরা করতে চেষ্টা করছে। সেটা আমার চমৎকার লেগেছে যে একটা 4টি ছোট মেয়ের আহ, জীবনধারাকে বা নিজেদের চেতনাটা হচ্ছে যে আমি এই যে 4 রাগী যুবতী, কিসের উপর রাগ ওদের, কেন রাগ, সেটা একদম খুব আমার ভালো লেগেছে। যে আমি সাধারণত ওরম ভাবে দেখিনি, যে মানে প্রত্যেকটা জিনিস, সত্যি কথা বলতে কি, সেই একটা মানে ওরা যেখানে থাকে সেটা ওই যে বম্বেতে চাউল যেটাকে বলে সেরকম জায়গা একটা, সেখানে থেকে ওরা প্রত্যেকে আলাদাভাবে নিজেদের চেতনা বা বড় হবার চেষ্টা করছে, বা নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে, আত্মপরিচিতি। সত্যি আমার নিজের সেটা খুব ভালো লেগেছে, যে এরকম ভাবে আমি দেখিনি প্রত্যেকটা। সেটার মধ্যে আর আর মানে উনি নিজেকে মহিলা হিসেবে ভেবে না লিখলেও, যেহেতু উনি মহিলা সেহেতু যে যেন মনে হচ্ছে যে মহিলাদের পোর্ট্রেয়ালটার মধ্যে মানে উনি একবারে মানে কাইন্ড অফ সিটিং ইনসাইড দেয়ার হেড অ্যান্ড রাইটিং, সেই জন্য বর্ণনাটাও আর এটাও খুব মানে সত্যি বলতে কি, আমি মহিলা বলে না লেখার জিনিসটা আমি বুঝি না। কারণ আমার মনে হয় তুমি মহিলা হলে তুমি মহিলা হয়েই লিখছো, দের ইজ নাথিং, নো আদার ইস্যু ইন দ্যাট। মহিলারা মানে এটা একটা খুব একটু আমি তোমাকে বলতে এটা চাইছি যেটা না আমি contradict বুঝতে করছি। পারছি, কিন্তু কন্ট্রাডিক্ট মানে আমি বলছি আশাপূর্ণা দেবী যেভাবে লিখছেন আর কবিতা সিংহ যেভাবে লিখছেন, দুটো লেখার মধ্যে একটা মানে একটা সময় তফাৎ তো আছেই, কিন্তু একটা যেন মানসিকতারও তফাৎ আছে, সেটা বলতে চাইছি। এটা তো হতেই পারে, হুম, কিন্তু যে কোনো মেয়ে যখন লেখে তারা মহিলা হিসেবেই লেখে, তার মধ্যে কোনো তফাৎ নেই। আর আর এটা কিন্তু আমাদের দেশের একটা বিশাল ব্যাপার, আমার সাথে প্রচুর ঝগড়া হয় না, অনেক মহিলা সময়। হয়ে তো লিখছেনই, সেই জন্যই তো আমি বললাম যে মহিলা হয়ে লিখছেন, বাট বিং আনঅ্যাপোলজেটিক অ্যাবাউট ইট, রাইট, মানে অ্যাবসলিউটলি, হ্যাঁ। কোনো মানে লেখক যার সে লেখে, হুম। তার আবার মানে হ্যাঁ, মানে একেবারে এই ইনফ্যাক্ট কথাকলি দিয়ে আজকে জয়েন করেনি, কথাকলি দিয়ের সঙ্গে আমার এটা নিয়ে একটু আলোচনা হচ্ছিল। তো কথাকলি দিয়ে এটাই বলছিল যে এটা যদি সুনীল গাঙ্গুলি লিখতেন, তাহলে হয়তো অনেক কিছু আমরা ভাবতাম হ্যাঁ এটা এভাবেই লেখা যায়। হ্যাঁ, কিন্তু সেটাই। যখনই কবিতা সিংহ লিখছেন তখন আমরা একটু অন্যভাবে ভাবছি। এটাও বলছিলেন, সেটা আর কিছুটা উনি ফলো তো করছি। সেই সময়টায় বোধহয় উনি মানে উনি তো কন্টেম্পোরারি টু সুনীল গঙ্গোপাধ্যায় অ্যান্ড অল অফ দেম, তো সেই সময়টা বোধহয় একা উনি মানে আশাপূর্ণা দেবীও লিখছেন কিছু, কিন্তু বোধহয় উনি একাই মহিলা লেখিকা, তাই না সমিতা দি ওই সময়? অনেকে না, ছিল তা তো, কেন, প্রতিভা বসু আছেন, অনেকে ছিল, হ্যাঁ, অন্নপূর্ণা প্রতিভা বসু আছেন, ছিলেন, রাইট, অনেকে ছিল। প্রতিভা বসু আছেন। অনেক আর লিখছেন। নবনীতা দেবসেন 70s এর যুগে লিখেছেন, অনেক মহিলাই লিখতেন। কন্টেম্পোরারি। নবনীতা। নবনীতা আমরা দেবসেন গল্পে ফিরি আরো আমার অনেকে মনে ছিলেন। হয়। হ্যাঁ। হ্যাঁ, গল্পে আচ্ছা, ফেরা যায়, আমার হ্যাঁ। মনে হয় এই আমরা তো চুনি বা সুমন বা সব মহিলা ক্যারেক্টারগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এখানে যে পুরুষ চরিত্রগুলো এসছে, তাদের সম্পর্কে কি মনে হয়? বা, উম, মহিলা মানে চরিত্রগুলো নিয়েও একটু বলার আছে আমার। হ্যাঁ, আমার যেটা বলো। মনে হয়েছে এই গল্পের, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, যে গল্পটা যদি আমার মনেও থাকে এইটুকু কারণের জন্য মনে হবে, যে লেখিকা লেখিকা বা লেখক বা রাইটার যখন গল্পটা পড়তে বলতে শুরু করেছে, আমরা কিন্তু তখন
তুমি যদি গল্পটা যখন ঢুকছি তখন তুমি বইটার নাম পড়েছো, যে চারজন রাগী যুবতী, এবং যুবতী বলতে কিন্তু আমাদের চোখে ভেসে ওঠে যে যে যুবতী মানে কি, যারা কলেজ, অন্তত কলেজ ক্রস করে গেছে, তাই না? যে তোমার হুম। তোমার যখন তুমি কিছু জিনিস পড়ো তখন হুম। তোমার মানস মানস হ্যাঁ। পটে যেটা বলে আর কি, হুম। মনের ক্যানভাসে কিন্তু গড়ে ওঠে। আমরা যখন কোনো লেখা পড়ি তখন হুম। কিন্তু ক্যারেক্টারগুলোকে আমরা অনেক সময় ভিজুয়ালাইজও করি, যে এরাম এরাম লোকটা এই সিনেমা করলে কেমন হতো, এগুলো হয়। তো আমি তখন পড়তে শুরু করেছি, তো তখন ওই বুঝতে পারিনি যে এরা একেবারেই, এদের আমরা এখনকার যুগে এদের আমরা কিশোরীই বলবো, তাই না? কিশোরীই অ্যাবসলিউটলি, বলবো। অ্যাবসলিউটলি। হ্যাঁ। তো অ্যাবসলিউটলি। হ্যাঁ, এখন যুগটার ওপর নির্ভর করে, হুম। কিন্তু ওরা যেটা, আমার মনে হয়েছে যে ওরা আসলে কিশোরী। লেখিকা কি জানেন না যে এটা কিশোরী? কিশোরী, কিন্তু ওরা নিজেদের যুবতী ভাবছে, এবং যেহেতু ওদের আর্থসামাজিক এবং মানে পারিবারিক, সুমনের ওপর দিয়ে এত ঝড় গেছে যে ও ছোট থেকেও ছোট থাকতে পারেনি, তো সেই জন্য ওরা যেন শারীরিকভাবে কিশোরী হলেও মানসিকভাবে যুবতী হয়ে উঠেছে, এটা আমার মনে হয়েছে। কিন্তু তা সত্ত্বেও এমন একটা সাইড বাই সাইড উনি গেছেন যে আসলে তো ও ছোট, ওর মনের মধ্যে কিন্তু একটা রূপকথা আছে পুরো গোটা গল্পটা জুড়ে। আহ, কবিতা সিংহ লিখেছেন সিন্ডারেলার কথা, হ্যাঁ। গোটা গল্পটা জুড়ে। আই লাইক, লাভ হুম, দ্য হুম, স্টাইল, হুম। থ্যাংক ইউ সমিতা দি, এরকম স্টাইলের বই আমি স্টাইলটা একেবারে ভীষণ ভালো। ইংরেজি হুম। সাহিত্য ছাড়া এরকম স্টাইল আমি পড়িনি, মানে আমি খুব ডিউ রেসপেক্ট টু আদার বেঙ্গলি রাইটার্স। তো এই যে স্টাইল, এবং সব থেকে বড় যে এই এই উপন্যাসের সব থেকে বড় জিনিস হচ্ছে স্টাইল। আমি জানি সুমিতাদি স্টাইলের ওপর খুব পছন্দ করেন, স্টাইল এবং শেখার মতন, যদি কেউ সত্যি সাহিত্য নিয়ে আলোচনা করে বা কেউ যদি লেখে, শেখার মতো যে, এবং যখন ব্যাক অ্যান্ড ফোর্থ যাচ্ছে, মাঝে মাঝে মনে হচ্ছে না কোনটা ফ্ল্যাশব্যাক আর কোনটা হ্যাঁ, আসল। কোনটা ফ্ল্যাশ ফরওয়ার্ড, রাইট। এটা এটা এখন অনেক এক্সপেরিমেন্ট হয়েছে, দুটো প্যারালাল জিনিস, সন্মাত্রানন্দ লেখেন যে দুটো, একটা প্যারালাল বিশ্ব নিয়ে, হুম। কিন্তু এটা একদম আমাদের কখন যে পিছিয়ে যাচ্ছি, কখন যে কখন যে এগিয়ে যাচ্ছি, হুম। আমার ভীষণ ভালো লেগেছে। তার উপর যেটা বলছিলাম, গোটা গল্পটা জুড়ে সিন্ডারেলা গেছে, গোটা গল্পটা জুড়ে ও কাচের জুতো গেছে, গোটা ওর সারাক্ষণ মনে যে একদিন ওর রূপকথার রাজকুমার আসবে। আসবে। কিন্তু গল্পটা শেষ করে, এটা কিন্তু একটা প্রেমের গল্প, যখন গল্প ওর ওর ওই ঘুলঘুলির মধ্যে দিয়ে দেখা নীলুদা, ওই নীলুদাই ও আলটিমেটলি জীবনে যখন ও ম্যাচিওর্ড হলো, ও তো আসলে ছোট, ওর মাকে খোঁজে, তোমার ছোট, আসলে শিশু, ও যুবতী হয়নি, ও যুবতী হলো যখন ও ভাবলো যে না, ওই নীলুদাই আমার স্বপ্নের রাজপুত্র, মানে ও ওর লেভেলে, ওর জীবনে ওই হুম। রকম হুম। রাজপুত্র হুম। আসবে না, মানে ও ওর ওর জীবনে ওরকম, মানে ওই যে ছেলেটা কি বেশ নামটা, সুমনের বয়ফ্রেন্ড, সব্যসাচী বোধ না হয়। না, না সুবীর, সুবীর। সুবীর, সুবীর, সুবীর। সুবীর, সুবীর, হুম। সুবীর। সুবীর সুবীর ওকে শুধু লুটতেই আসবে, হুম। সুবীর ওর জীবনে রাজপুত্র হয়ে আসবে না, এই যে জিনিসটা। আর কি সুন্দর ওই যে বর্ণনা, মানে অনেকবার বলেছে শ্রাবস্তী, ওই যে একটা চৌকো উঠোন, হুম। ওরকম যে একটা চৌবাচ্চার মধ্যে ও আস্তে আস্তে ডুবছে, এগুলো তো খুব রূপক আছে এক হুম। গল্পে, এই যে আস্তে আস্তে ডুবছে, ও যে অবগাহন করছে, ও কিসে অবগাহন করছে, ও কিসের মধ্যে ডুবছে, ও বোধহয় নিজের চেতনায় ডুবছে কি, ও ও ওর নিজেকে সম্পূর্ণ, বাড়িতে কেউ নেই, ওই জন্য ও পূর্ণ স্বাধীনতা পাচ্ছে নিজেকে নগ্ন করার। এই যে কি অপূর্ব ভাবে যে উনি লিখেছেন, কি অপূর্ব ভাবে, এবং তোমার কোথাও এতটুকু মনে হবে না যে আমাদের যে শ্লীলতার গণ্ডি উনি তোমার তখন, আমি আমি তো অ্যাজ এ গার্ল আমারও মনে হচ্ছে আমি যেন আমার নির্মুখটা ত্যাগ করেছি, আমি হুম। হুম। নির্মুখটা ত্যাগ করে আমি ওই জলে আমি আমার পূর্ণতাকে পাচ্ছি, কিন্তু তাও আমাকে পেতে সমাজ দেবে না, ওইখানেও কিন্তু কে যেন ছায়া ফেলছে। কি অপূর্ব রূপক, কি অপূর্ব রূপক, মানে জাস্ট মুগ্ধ হয়ে এক্সটেন্ডেড গেছি, মেটাফর এভাবেও আর কি। লেখা হ্যাঁ, যায়, এক্সটেন্ডেড মেটাফর। এভাবেও এক্সটেন্ডেড লেখা মেটাফর। যায়, মানে এই যে হ্যাঁ। ইমেজারি গুলো মানে যেটা রূপক বা মেটাফর যাই বল, অসাধারণ। হুম। মানে অসাধারণ ছিল। এই হুম। আর পাশাপাশি সিন্ডারেলা যাচ্ছেন, মানে হ্যাঁ। তার মানে কি ওরকে ও ভাঙছে গড়ছে, এই যে জিনিসটা, উপন্যাস, ক্যারেক্টার বিল্ডিং হয়তো উনি পারপাসলি করেননি, হতে কিন্তু পারে। সব হুম। ক্যারেক্টার, হ্যাঁ, যা সচরাচর, আর আমার মনে হয় না এটা একটা উপন্যাস, উপন্যাস হলে প্রচুর সাব স্টোরি থাকে, আমার মনে হচ্ছে এটা একটা বড় গল্প। হুম। আমি জানি না নভেলা, ডিভিশন ছোট্ট অনুযায়ী না novel। হলে আজকাল উপন্যাসিকা টাসিকা বলে, কিন্তু আমার মনে হচ্ছে একটা বড় গল্প। তো এই যে গল্পে কিন্তু
মানে প্রত্যেক রেনু বুলান কিন্তু আছে, রেনু বুলান, রেনু একটু স্বার্থপর, এই বুলান একটু স্বার্থপর, শিবুদাকে ছেড়ে দিয়েছে, কিন্তু রেনু রেনু কিন্তু শিবুদার কে আঁকড়ে ধরেছে। জায়গাগুলো আছে সাব, মানে সাব ক্যারেক্টার হিসেবে, মানে যাকে বলি যে পূর্ণ না হলেও কিন্তু হুম ক্যারেক্টারগুলো হুম হুম। সঙ্গে সঙ্গে গেছে। আর শেষকালে ও যখন ওই চৌবাচ্চায় ডুবে এলো আর সুমন ওকে বলছে যে ওকে বিয়ে করো, তখনই ওর ওই স্বপ্নটা পুরো চুরমার হয়ে ও হুম। তখনই যুক্তি হয়ে উঠছে হুম আর হুম কি। হুম হুম। গল্পটা চুনির গল্প, ডেফিনেটলি চুনি হ্যাঁ, কোন দৃষ্টি দিয়ে দেখছে। তো আমার এই জিনিসটা সত্যিই খুব ভালো লেগেছে, মানে একদম অন্য ধাঁচের, অন্য অন্য ধরনের একটা। ধরনের, এটা right. এটা আমারও খুব ভালো লেগেছে, মানে একেবারে কমফর্ট জোন থেকে বেরিয়ে কবিতা সঙ্গে কবিতাও তাই, হ্যাঁ কিছু হ্যাঁ, কবিতা উপন্যাস, আমি হ্যাঁ কবিতা নিয়ে আগে লিখেওছি, হ্যাঁ। খুব কবিতা খুব হুম বোল্ড, কিন্তু কবিতা তো একটা সম্পূর্ণ হুম। রূপক ধর্মী কবিতা, তো তোমার কবিতার মধ্যে অনেক কিন্তু গল্পের মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে, আমি জানি না আমার সব থেকে ভালো লেগেছে ওই সিন্ডারেলাকে নিয়ে পুরো রাস্তাটা চলা। হুম পুরো মানে এরম আমি কখনো কখনো পড়িনি, মানে ওই যে ওর স্বপ্নের মধ্যে সিন্ডারেলা আর মা এই দুটো ওর হুম, এক হয়ে গেছে, যে এরা আমায় বাঁচাবে, মা আমায় বাঁচাবে, আর সিন্ডারেলা একদিন রাজপুত্তুর আসবে, এই যে দুটো চলতে 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 খুব ঠিক ঠিক। কষ্টও হয়েছে যখন হুম ওর হুম। জিনিসটা ভেঙে গেল, ওটা খুব কষ্ট, মানে এই যে আমরা আমরা বলি না যে কোনো মেয়েদের যখন নতুন পিরিয়ড হয় তখন ইস মেয়েটা বড় হয়ে গেল, আমাদের কিন্তু কষ্ট হয় তখন, হুম। বিশেষ করে মা যাদের মেয়ে আছে বা বোন আছে বা ভাইঝি আছে, বোনঝি আছে, এই মেয়েটা বড় হয়ে গেল। আমার তখন ওই ঠিক ওইটাই মনে হয়েছে চুনির ক্ষেত্রে, যে ইস, মেয়েটা বড় হয়ে গেল, মেয়েটা সত্যিই এখন যুবতী হয়ে গেল, ওর ইনোসেন্সটা। সিন্ডারেলার স্বপ্নটা ভেঙে গেল, এটাই আমার মনে হয়েছে আর কি। তুমি খুব সুন্দর বললে অদিতি। হ্যাঁ, তুমি হয়তো এরকম বলতে পারতে, কিন্তু আমি অনেক বাংলা সাহিত্য আমি পড়িনি, ইংরেজি সাহিত্য অনেক পড়েছি। আমার মনে হয়েছে যে ইটস ক্লোজার টু ইংলিশ লিটারেচার দেন বেঙ্গলি একদম একদম লিটারেচার। একদম, লেখাটার কারণ ধাঁচটা এটাতে, একদম। হুম হ্যাঁ হ্যাঁ, স্টাইল, কারণ এই যে স্পেশালি দ্য পয়েন্ট স্টাইল। অফ ভিউ চেঞ্জ হয়েছে, প্রেজেন্টেশন চেঞ্জ হয়েছে, ফ্ল্যাশব্যাক থেকে ফোরশ্যাডোয়িং, মানে হুম। নানা হ্যাঁ, রকম ভাবে, ফোরশ্যাডোয়িং খুবই আছে। হুম হুম হুম। হ্যাঁ, ইমেজারি সবকিছুই, মানে তখন মনে হচ্ছে যে ইটস এ ডিফারেন্ট কাইন্ড অফ রাইটিং। রাইট। ওই জন্য সন্তোষ কুমার ঘোষের কথা বললেন, ওনারও একেবারে অন্য ধরনের হ্যাঁ, লেখা। খুব খুব আমার খুব মনে আমার হচ্ছে খুব তাই। সন্তোষ কুমারের ছোট গল্প আমার প্রচন্ড পছন্দের। হুম। হ্যাঁ, হ্যাঁ, খুব আমারও খুব পছন্দের। পছন্দের, সেটাই। তো আর উষসীদি বা আর কেউ উম, কি আহ, কেউ কিছু বলতে চায়? না, আমি একটু সমিতাদির থেকেও শুনতে চাইছিলাম। আমরা যেটা নিয়ে প্রথমে আলোচনা করছিলাম, সমিতাদি তখনও ঢোকেননি, যে আচ্ছা। এই যে 4 জন রাগী যুবতী, এখানে তো আমরা রাগী যুবতী বলতে সুমনকেই পেয়েছি, চুনিও অতটা রাগী না, তার থেকেও কম রাগী হলো বুলান আর আরেকটা কি নাম বোনের, রানু রানু। রানু। হুম। রানু। তো 4 জন রাগী যুবতী নামটার মানে কি মানে এটা মানে কতটা যুক্তিটা? প্রতীকী এবং কিভাবে এটাকে হ্যাঁ, জাস্টিফাই করা যায় না, আমার সেটাই কিন্তু বোধহয়। প্রত্যেকটি মেয়েকে রাগী মনে হয়েছে, প্রত্যেকটা মেয়ে রেবেল করছে, প্রত্যেকটা মেয়ে তারা বিভিন্ন ভাবে করছে, যে কিন্তু তারা প্রত্যেকে কিন্তু রেবেলিয়াস। চুনি তো বটেই। তো হ্যাঁ, চুনি আর সুমন তো বটেই। সুমন হুম। খুব, সুমন একদম ওভার্টলি করছে, বাইরে থেকে করছে, কিন্তু সুমন আমি চুনিও করছে, চুনিরও কি মানে বাড়িতে ও পারছে না, বেরোতে পারছে না, করতে পারছে না, কিন্তু ওর সবসময় মনের মধ্যে একটা ধাক্কা, সবসময় ও বেরিয়ে যেতে চাইছে নিজের জায়গাটা থেকে। ও ওই দেয়ালের ফুটো দিয়ে দেখছে একটা অন্য জগৎকে। ওর ওর মানে বেরিয়ে যাওয়া, রাগী মেন করছে যে ওরা নিজেদের পরিস্থিতিতে ওরা সন্তুষ্ট নয়, ওদের ভালো লাগছে না, ওদের যে চাপটা হচ্ছে মেয়ে হিসেবে ওদের কারোর পছন্দ নয়। বুলান এবং রেনুর না, রেনু, রানু। রেনু রানু হুম। রেনু 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 বটে, হ্যাঁ। দুজনেরই রেনু। আবার একই ধরনের আম, বক্তব্য। কারণ ওদের, ওরাও এস্কেপ চাইছে জায়গাটা থেকে, কিন্তু ওদের ওদের কোনো উপায় নেই। ওরা কি করছে, ওরা বিয়ে না করে আমি তো বেরোতে পারবো না, বিয়েটা হচ্ছে ওদের এসকেপ রাউট হয়ে যাচ্ছে। এবং হুম হুম। সেখানেও ওরা যে আমি এই জগৎটা থেকে বেরোতে চাই, সুতরাং এমন কাউকে বিয়ে করতে হবে যে আমাকে এই জগৎ থেকে বের করে নিয়ে যেতে পারবে। ওরা খুঁজছে সেরম একটি ছেলেকে। সুতরাং আমার কিন্তু প্রত্যেককে মনে হয়েছে যে ওরা প্রত্যেকে রেবেলিয়াস, প্রত্যেকে বিদ্রোহ করছে, প্রত্যেকে বলছে আমি এটা চাই না, এই এইভাবে এই সামাজিক পরিস্থিতি আমি চাই না, এই ভূমিকা আমি চাই না।
কিন্তু উপায় নেই, মানে এত চাপের মধ্যে ওরা কিভাবে বেরোবে সেই পথটা খুঁজে বেরিয়েছে। সেটা আমার প্রথম থেকেই মনে হয়েছে রাগী যুবতী, এবং প্রত্যেকেই ওরা চেষ্টা করছে যে কিভাবে আমি উম, আহ, মানে কি করতে পারি আমি বেরোবার জন্যে, কি করতে পারি। এখন সুমনকে যেটা দেখাচ্ছে যে সুমনের তো বাবা মা ওর জীবনটাকে একটু অন্যরকম বলছে, যেমন নামটা পর্যন্ত পাল্টে দিয়েছে। সুমন বাংলায় ছেলেদের নাম, সুমনা ছিল, সুমন হয়ে গেছে। সুমনা হয়ে গেছে ওটা একটা ছেলেদের নাম বাংলায় অন্তত। সুতরাং সেই হিসেবে ও তো একেবারেই ভূমিকা পরিত্যাগ করছে এবং সেটা বাইরের থেকে করতে পারছে, কিন্তু তাও তাও কিন্তু ও আটকে যাচ্ছে ওই একটি ছেলের সাথে। আহ, মানে ও এসকেপ রাউট হচ্ছে ওটা বেরিয়ে যাব। সেটা আমার কিন্তু মনে হচ্ছে যে হ্যাঁ ঠিকই, প্রত্যেকেই রাগী, মানে প্রত্যেকেই ওরা বহিঃপ্রকাশ হয়তো আমরা সঠিক মানে যেভাবে আমরা চিরাচরিত ওরা খুব রাগী বাস্তব বলি জীবন সেটা থেকে নয়। বলছে। হ্যাঁ, কিন্তু মানে রাগ আছে, মানে প্রত্যেকেই ভাঙতে চাইছে তার মানে প্রত্যেকে ভেঙে ইয়েটা। বেরিয়ে যেতে হুম চাইছে, ওদের পছন্দ নয়। আর আমাদের মনে রাখতে হবে আমরা আজকের পরিপ্রেক্ষিত থেকে পড়ছি, হুম তাতেও আমাদের মনে হচ্ছে এটা সত্যি কথা বলতে গিয়ে সময় অতিক্রম করে হুম আসছে আমাদের কাছে। আর উনি তো লিখেছেন যখন, তখন তো একেবারেই 50 বছর 55 বছর আগে, তো একেবারেই অন্যরকম। আরেকটাও কন্ট্রাস্ট আছে, দেখো হাসির যে চরিত্রটা, হাসি কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু মানে সফল, ও স্বাধীন। চাকরি করে, কিন্তু তবু সে বারে বারে বিয়ের পিঁড়িতে বসছে, মানে হুম বিয়েটাই হচ্ছে যেন সব। ও কিন্তু বেরিয়ে আসতে, ও কিন্তু বলতে হতে পারে যে আমি বিয়ে করব না, আমি তো চাকরি করি, কিন্তু এই 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 কন্ট্রাস্টটাও লেখিকা তার এনেছেন মানে যে মনের স্বাধীনতাটা নেই তো আর, মানে না, বিয়েটাকেই মুক্তির পথ তখনও ধরা হচ্ছে, এবং সে মানে আজও 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 এই তাই। 51-52-তেও আজও বলছে যে আরে বাবা, বিয়ে থা তো করবি, চাকরি বাকরি তো অনেকদিন করলি, বিয়ে থা তো হলো। করবি, তো মানে বিয়ে থাতেই মোক্ষ আর কি, হুম বিয়েতে। তো এই সেই হাসির সেটাও চরিত্রটাও তুমি যদি দেখো, ও কিন্তু চেষ্টা করছে নিজের থেকে, মানে ওর বাড়ির লোকে ছেড়ে দিয়েছে ওকে, ও কিন্তু বলছে আমি বিয়ে মানে বেরিয়ে যেতে হবে, কিভাবে করব, কিভাবে আমার একটা নিজস্বতা পাবো। আম, আর একটা জিনিস আমি বলি, সন্দীপ জিজ্ঞেস করলেন যে ছেলেদের চরিত্রগুলো হ্যাঁ, কিরকম। ছেলেদের ওইটা বলা হয়নি, হ্যাঁ হ্যাঁ। ওটা আমার নিজের খুব ইন্টারেস্টিং লেগেছে। প্রতিটি ছেলেদের চরিত্র কিন্তু খামতি আছে, হ্যাঁ প্রত্যেকটি ছেলে চরিত্রে খামতি আছে, পুরুষ চরিত্রে। ওই হাসি বুলানদের বাবা, সেই চরিত্রটা, তারপরে আমাদের চুনির সুমনের বাবা, বাবা। হ্যাঁ চুনির বাবা সুমনের বাবা, হ্যাঁ। হুম। হুম। আর ওই একমাত্র যাকে খামতি দেখায়নি, তাকে খুব ভালো করেও দেখায়নি, সে হচ্ছে নীলুদা। নীলু, সেটা যেন স্বপ্নের পুরুষ, খানিকটা ছেলেটা আবছা। স্বপ্ন পুরুষ, এবং হ্যাঁ সেও ওই ঘুলঘুলি দিয়েই মানে ওই হ্যাঁ, ফুটো দিয়েই দেখছে ওই ও ঠিক ওই একটা সামনে। প্যারালাল ইউনিভার্স বানিয়ে প্যারালাল রেখে দিয়েছে, ইউনিভার্সে যেখানে একটা ভালো ঝাপসা হবে, একটা। যেখানে হ্যাঁ সব শান্তি, ওদের হুম শান্তির সংসার, হ্যাঁ নীলুদের শান্তির হুম সংসার, সেটা দেখিয়েছে। হ্যাঁ। আর সেটা তো আমরা জানি না কি হচ্ছে, ও দেখে ওর মনে হচ্ছে শান্তি সংসার, রুটি ভাজছে, এ করছে সে হুম করছে, কিন্তু আর ওই ছেলেটির নামটা ভুলে গেলাম, যেটা সুমনের সাথে ঘুরছে, সুবীর, সুবীর। 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 সুবীর, সুবীরের চরিত্রটা অপূর্ব সুবীর, বীরু, সুন্দর করছে, বীরু কিন্তু বীরু বীরু বীরু, সুমনকে ভালোবাসতো, কিন্তু বীরু কিন্তু বা তাও অন্যদিকে সেও চলে গেল। সেও কিন্তু ঠিক ওরকম ভালোবাসলে কি হবে, ওর বাড়ির প্রতি ওর দায়িত্ব জ্ঞানহীনতা, বা ওর ওই একটা একটা ব্যাপার ছিল ওর প্রতিটি পুরুষ চরিত্রে খামতি। লর্ড। হ্যাঁ হ্যাঁ, কারণ বীরুর মানে উম, এটা কিন্তু খুব ভালো করে বোঝায়নি যে বীরু কি চাইছে, মানে ওর এই যে প্রতিবাদী বা ইয়ে, কিন্তু সেটাও খুব ভালো গল্পে আসেনি। সেটা সেইটাই আমার মনে হয়। আমার মনে হয়েছে বীরু যে কিন্তু খুব গুড বয় ছিল। বীরু হুম। কিন্তু প্রথমে যেটা বলছি, হ্যাঁ বীরু খুব বাড়ির কথা শুনতো, বলতো যে এ হবে। এবার কিন্তু ওই আসলে যে যুগটা উনি, আমার আমার মনে হয়েছে যে যুগটা উনি দেখিয়েছেন, সেই সময় কিন্তু অনেক ভালো ছেলেও আর কি পথভ্রষ্ট হয়ে বেরিয়ে গেছিল, হ্যাঁ। সেটাই। তখন ভেবেছে যে জীবনে এমন কিছু, আসলে উদ্দীপনা, তো উদ্দীপনা অ্যাডভেঞ্চারের প্রতি যে বেরিয়ে যেতে হবে, কিছু করতে হবে, যে মানে হুম, হুম। এই এই জীবন খুব ম্যাড় ম্যাড়ে, ভালো ছেলে হয়ে বাঁচা, এগুলো তো হয়েছিল এই যুগটায়। এমনকি রাস্তাতেও যখন যাচ্ছে, আমার ওই জায়গাটা খুব মজার লেগেছে, এবং এই জায়গাগুলো অভিজ্ঞতা আমাদের সবারই কম বেশি, যারা কলকাতায় বড় হয়েছি আমরা তো, মানে বড় হওয়াটা তো দেশের থেকেই,
ওই যে ছেলেরা যে পেছনে লাগা, ওই যে সুমন ফিরে এসে ওকে এমন বলছে এই ওরা ওরা চুরি করলো না, মানে এই যে মানে সুমনের যে যাকে বলে প্রত্যুৎপন্নমতিত্ব, মানে যে একদম চট করে জায়গার মতন সিচুয়েশনে প্রম্পটনেস, তো ওই জিনিসগুলো খুব চেনা মনে হয়েছে যেন, মানে ওটাই বলছি, চোখের সামনে ভেসে ভেসে উঠছিল হ্যাঁ যেন হ্যাঁ হ্যাঁ। সময়টা, মানে আর আমরা খুব অলমোস্ট টাচ টেনশনও ফিল করতে করেছে, পারছি। মনে হচ্ছে ছেলেগুলো কি কিছু করবে, মানে যখন হুম পড়ছি, আমি তো পড়েছি নি যে পুরোটা, আমার মনে হচ্ছে আমি তো মানে এমনি যখন তোমরা মনে মনে পড়ি তখন আমরা আরো তাড়াতাড়ি পড়ে জায়গাটায় হুম। পৌঁছে যাই, কিন্তু যখন আমি রিড করছি, আমার সময় হয়নি এমনি পড়া, রিড করতে করতেই পড়েছি, তখন আমার মনে হচ্ছে যে বাবা এই ছেলেগুলো কিছু করবে না তো, মানে মেয়েগুলো যে বেরিয়েছে। তো এই যে টেনশন বিল্ডটা, সেটাও আমার বেশ ভালো লেগেছে আর কি, ওই ধর্মতলা, ওই জায়গাগুলো, হ্যাঁ হ্যাঁ মানে ওই হ্যাঁ, জায়গাগুলো কিন্তু চোখের উনি সামনে যে সময় ভাসছে। লিখেছেন চোখের সামনে তারপর ভাসছে, হ্যাঁ। তারপরে আরো 25-30 বছরও একরকম ছিল, এখন কেমন হয় আছে আমি জানি না, কিন্তু একরকম ছিল, মেয়েরা বেরোলে এরকম, ছেলেরা এরকম করতো, এখনো নিশ্চয়ই করে। এখন তো সেটা আবার সেই একটা সম্পূর্ণ আলাদা আলোচনা হবে, এখন হ্যাঁ, কি তা করে ওই সেটা না, নিয়ে। ওই যে ও সুমনের স্মার্টনেসটা, মানে হুম। ওইগুলো উনি দেখিয়েছেন যে সুমন এই জায়গায় পড়লে কতটা স্মার্ট, কতটা যে হতে পারে, ওইটা বেশ মানে খুব, ওগুলো খুব মানে মানে পুরো গল্পটা জুড়ে ওই ইমেজারি এবং মানে ভিজুয়ালাইজেশন এত ভালো করেছেন উনি। ওইটা খুব ভালো লেগেছে। আর ওই মানে ওই যেটা বললেন সমিতাদি, ছেলে ক্যারেক্টার গুলো যেন যেটা আমি বলছিলাম এস্টাবলিশড হয়নি, হয়তো একটু এক পেশে মনে হয়েছে, বিকজ সবারই ফ্ল আছে, সেটাও হতে পারে। উনি খুব স্ট্রং না ফেমিনিস্ট ছিলেন, তো হয়তো হুম, সেই জন্যই হয়তো ফ্ল গুলো হতে পারে। দেখিয়েছেন। হুম। কিন্তু নীলুকে দেখিয়েছেন স্বপ্নের জগৎ। আর একটা জায়গা আমার খটকা লেগেছে, সেটা হচ্ছে হয়তো একটু বেশি সমালোচনা করে ফেলছি, যে বলছে যে আমাকে ওই না ম্যাক্সিটা পরে ক্লিওপেট্রার মতো লাগছে। তো আমি ক্লিওপেট্রাকে জানি না, আমি তো বেশি লেখাপড়া করিনি, কিন্তু তার আগেই ও বলছে যে সুমনের মা বলেছে এমন জামা কাপড় পরতে নেই যাতে শরীরের কন্টুর গুলো দেখা যায়। কন্টুরটা কিন্তু খুব কমন একটা শব্দ নয়। না। তো যে নয়, হ্যাঁ। ক্লিওপেট্রা জানে না সে কি কন্টুর জানবে? আমার এটা পড়তে পড়তে মনে হয়েছে আর কি। একেবারে। আর এই ছোট ছোট, এটাও কিন্তু লেখকের ফ্ল। হুম। তো সেইটা আমার মনে হয়েছে নিশ্চয়ই। আর কি, যে কন্ট্যুর কথাটা কিন্তু মানে একেবারে একেবারে খুব খুব মানে কি বলবো, মানে প্রপার ইংরেজি জানার লোক এই কন্ট্যুর কথাটা বলবে, বিশেষ কিন্তু করে আচ্ছা হ্যাঁ, শরীরের বাঁকগুলো দেখাস না, এটা যদি বলতো। বাঁকগুলো বললেই না, হতো। এইটা বুঝতে হবে, এটা বলছে সুমনের মা। ও হয়তো হ্যাঁ না মানেটা ঠিক জানতো আছে না, না, কিন্তু মানেটা জানতো না, কিন্তু জেনে নিয়েছে। না, আরে এবার আমার কন্টুর মানে ওইটা কি, আমিও ভেবেছি কিন্তু ওটাই ধরে নিতে চুনি হবে। প্রত্যেকটি কথার কিন্তু ব্যাখ্যা করেছে। ও হুম। আমার মনে হয়েছে লেখিকার তখন বলা উচিত ছিল যে কন্টুর কথার মানে কি আমি জানি, কিন্তু আমাকে হ্যাঁ, মা বুঝিয়ে হ্যাঁ, বুঝিয়ে এইটা দিয়েছে। ঢুকাতে পারতো এই লাইনটা। এইটা আমার, কারণ ও এক্স্যাক্টলি। গল্পটা খুব বড় করেছেন উনি, প্রত্যেক জায়গায় ভাঙতে ভাঙতে অনেক গেছে। অনেক অনেক, হ্যাঁ। আর কিন্তু ক্লিওপেট্রার কথা কিন্তু ও নিজে বলেনি, ওকে সুমন বলছে তোকে একদম হ্যাঁ, কিন্তু ক্লিওপেট্রার ও মতো বলছে লাগছে। আমি কি জানি, তাহলে সুমনের মাও যখন বলছে কন্টুর, কন্টুর কি আমি জানি, মার কাছ থেকে এটা জানলাম, ওইটা মানে ওইটা আমার ঢোকালে ব্যাপারটা পড়তে গিয়ে ক্লিয়ার এটা হতো। মনে হয়েছে আর কি, মানে এই রাইট। ক্ল্যারিফিকেশনটা দিতে পারতো, তোমরা কি লিখতে এটা পারতো খেয়াল করেছো, লেখক। ওখানে একটা জায়গায় ব্রাউন আইলাইনারের কথা বলেছে? আমি তো হ্যাঁ এইটা কিন্তু অবাক হয়ে কবিতা গেলাম। সিংহর অনেক লেখায় আছে, উনি ওইটাই বলছি, একটা মেয়ে হিসেবে ওই ওই পার্সপেক্টিভটা বা সময় একটা ড্রেসের ব্রাউন যে, আইলাইনারের কথা। হ্যাঁ, ড্রেসের যে না, উনি, ব্রাউন আইল্যান্ড, ব্রাউন সবুজ নীলটা ছিল না, ব্রাউনটা কিন্তু না, আমার নাবিক নীল। নাবিক নীল হলো রয়্যাল ব্লু। ওটা তো নাবিক নীল কথাটা বোধহয় একবার হ্যাঁ, দুবার বোধহয় আছে পুরোটাতে। নাবিক নীল কথা আমি যেটা ভাবলাম, নাবিক নীল হ্যাঁ, এটা রয়্যাল ব্লু। এটা ঠিক আছে, ওটা বাংলা করে বলেছে কবিতা কবি তো সিংহ আপনার। অনেক লেখাতে, উনি কিশোর ভারতীতে লিখতেন তখন, মানে মানে বিভিন্ন রকমের সাজের বিভিন্ন কিছু উনি লিখতেন, যেটা মানে চট করে তখন মানে লেখা হতো স্টিলেটোস, না। আবার ওই যে এখন হ্যাঁ। পা ইয়ে হুম করছে কার্জন পার্কে যে হুম। দিচ্ছে স্টিলেটোস, মানে অদ্ভুত Stilettos, হ্যাঁ। একটা। হুম। না, হ্যাঁ, এমনি এই লেখাটা কি একদম মানে যেমন, ভিন্ন স্বাদের একটা লেখা, মানে লেখা সেটা ভিন্ন লেখা একদম স্বাদের, অন্যরকম, সেই। ডেফিনেটলি। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক সবিতা ইউ দি, সবিতা তুমি দি, না হ্যাঁ, বললে কখনোই পড়তাম না এই পড়তাম এই না। একদমই। উপন্যাসার্থ। ঠিক এটা হুম। সাজেস্ট করলেন বলে পড়া বা সব থেকে বড় হচ্ছে পড়াশোনা হলো। স্টাইল, এই স্টাইল মানে স্টাইলটা ভেরি ডিফারেন্ট। একদম ওপেন এন্ডেড, মানে ওটা তো ক্যারেক্টার বিল্ড থাকবেই না এই ধরনের উপন্যাস, পুরো ওপেন, পুরো আর ওপেন খুব একদম। ফ্লুইড, মানে কি বলতো, একটা যেন মনে হচ্ছে যেমন আমি যেমন কথা বলতে বলতে আমরা যেটা করি না, একটা পুরনো একটা কিছু অন্য মনে পড়ে গেল, জায়গায়। সেটা হুম রেফারেন্সটা দিয়ে হ্যাঁ আবার হ্যাঁ ফিরে হুম আসি। হ্যাঁ, ওই ঠিক স্টাইলটাই সেইভাবে নিয়েছে, লেখাটা, হুম হ্যাঁ হুম। হ্যাঁ, ওই সেইভাবে স্টাইলটাই লেখাটা নিয়েছে। রেফারেন্সটা দিয়ে আবার ফিরে চলে আসে যেখানে ছিল আর কি। আর
কবিতার মতন। আমার পুরো উপন্যাসটা একটা বড় কবিতাই মনে হচ্ছে। তুমি যে হুম বড় গল্প বলছো না, আমার বা মনে হচ্ছে এটা একটা ভালো কবিতাই বললে। শুনছি হুম একটা, এত বড়। আবার সাথে সাথে এটাও মনে হয়েছে এতদিন, এটা আমার আগেও একটা কোন উপন্যাসে মনে হচ্ছিল এতদিনে এটা কেন সিনেমা এখনো হয়নি। আমি তো সুমনকে ভাবছি আর ছোট ইয়াং অপর্ণা সেনের মুখটা আমার ভেসে হুম উঠছে। হুম হুম হুম। আমি ওইটাই ভেবে যাচ্ছি যে এইটা এখনো কেন সিনেমা হয়নি, বা ওই সময় কেন হ্যাঁ 80-র দশকে এটা 70-এর দশকে সিনেমা কেন করার সিনেমা পক্ষে হয়নি। কমপ্লিকেটেড একটু, মানে যেভাবে উনি বলেছেন, করা তবে যাবে হ্যাঁ কিন্তু স্ক্রিপ্ট কিন্তু করে অসাধারণ একটা স্টাইল সিনেমা একটা হবে, অন্য এ তো। অসাধারণ। হ্যাঁ অসাধারণ সিনেমা হবে। আমি আমার সিনেমার জগতের বন্ধু বান্ধবদের এখন বলতে থাকবো কর রে কর রে করে। কিন্তু এত সুন্দর স্টাইল লেখাটার, মানে হ্যাঁ একদম মানে একেবারে আমার মনে হলো ওইটা একটা পড়ে অন্য। হুম ওই মানে যদিও স্টাইল টাইলের দিকে কিছু মিল নেই, কিন্তু খুব রমাপদ চৌধুরীর এখনই মনে হ্যাঁ হচ্ছিল, খুব এখনই পরনে এটার হ্যাঁ কথা হ্যাঁ যদিও একেবারেই ডিফারেন্ট পার্সপেক্টিভ, একেবারেই একই ডিফারেন্ট। একই, কিন্তু তবু মনে হচ্ছিল কন্টেম্পোরারি যুগ বলেই হুম বোধহয় যে এই যে ছটফটানি, একটা একটা হুম ছটফটানি আছে কিন্তু পুরো গল্পটার মধ্যে। হ্যাঁ লেখাটার মধ্যে একটা ছটফটানি আছে, মানে একটা অপ্রাপ্তি, এই যে জিনিসটা, এটাই বোধহয় তখন ওই ভাঙাটা, মানে পুরোপুরি মেনে রেস্টলেসনেস নিচ্ছি না একটা। হ্যাঁ আমার অবস্থাটা, আমি গরিব, আমাকে এরমই মেনে নিতে হবে, সেই জিনিস পুরো গল্পটা জুড়ে একটা ছটফটানি আছে হুম। পুরোটাতে। দারুণ দারুণ জম্পেশ আড্ডা হচ্ছে, কিন্তু হ্যাঁ, আমাদের আস্তে উষসী আস্তে দি আজকে কিছু বলছে না, এখনো চুপ করে শুনছে। উষসী দি এবার বলবে না, মনে এবারে হচ্ছে। আস্তে আমি আস্তে আমাদের গোটাতে হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তো একটা মনে আর বন্ধ করো। অতীশ, হ্যাঁ, অতীশ উষসী তোমার দি বলুন। অতীশকে কিছু বলতে হবে। অতীশ কি কি পড়লে কি বলো একটু, কিছু বলো। এই আমি আজকে ব্যাক বেঞ্চার, আমি না এত সুন্দর আলোচনা হচ্ছে, আমি আজকে এর মধ্যে ঢুকতে চাইছি না। আমার মনে হচ্ছে আমি আজকে নাই আর বলি, রনিতা কি অতটা আছে? ভালো না। হ্যাঁ, রনিতাই রনিতা বোধহয় রনিতা আছে, আছে, বললি শুনছে। বেঙ্গলিটা। তো রনিতা কিছু বলছিস না, কি রনিতা ব্যাপার? শুনছে। শুনছে। আমি রনিতা তো আমার মিউট রনিতা করে। নিজের হাত এটা তুলেছে। plot করি। হ্যাঁ, আমি কেউ একজন আমি হাত তুলে আছে, কে? হ্যাঁ রনিতা। 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 হ্যাঁ, আমার রনিতা বলো। আমার সেরকম ভাবে পড়া হয়নি আমি কিছু বইটা, কিন্তু আমার যেটা মনে হচ্ছিল যে সময়ের পার্সপেক্টিভে এই যে ক্যারেক্টার গুলো, মানে আমিও একটু কনফিউজড, কারণ এটা যতটুকু দেখাচ্ছে, অন্তত উইকিপিডিয়া ইজ নট ভেরি রিলায়েবল, কিন্তু উইকিপিডিয়াতে দেখাচ্ছে 1956, কবিতা সিংহ জন্মেছিলেন 1931-এ। তার মানে বাই দ্য টাইম শি ইজ রাইটিং দিস 31-এ? নভেল, হ্যাঁ হ্যাঁ 99 উনি মারা গেছেন, উনি 2000 সাল অব্দি বাঁচেননি। হ্যাঁ, এবং এই 1931-এ জন্ম, তার মানে 25 বছর বয়সে উনি লিখছেন স্বাধীনোত্তর ভারতে 60-এর দশক, মানে পাকিস্তান চায়নার যুদ্ধ তখনও হয়ওনি। এবং আমি এক মানে নকশাল আন্দোলনের আগে একটা সময় ছিল, সেখানেও কিন্তু একটা বিরাট মানে সমাজ, ছেলে মেয়েদের মধ্যে একটা প্রচন্ড চাঞ্চল্য, যেই হুম জেনারেশনটাকে বলা হতো হাংরি জেনারেশন, right. না হ্যাংরি জেনারেশন, আমি যেটা জানি না। কলকাতায় হাংরি জেনারেশনের সেই ইয়েটা, মানে তখন ছেলে মেয়েদের একটা সমাজের একটা, এবং মধ্যবিত্ত সমাজের মধ্যেও মানে বেশ খোলামেলায় ইয়ে হতো, মেলামেশাও হতো, হাংরি এবং আন্দোলনও অনেক হয়েছে। সাহসী হাংরি, ছিল। হ্যাঁ, হাংরি হাংরি জেনারেশন, শক্তি আন্দোলন। চট্টোপাধ্যায় হচ্ছে হাংরি জেনারেশনের হ্যাঁ হ্যাঁ মলয় হ্যাঁ, ওটা রায়চৌধুরী। অনেক। হ্যাঁ হ্যাঁ। সুতরাং মানে আমার মানে আমার মনে হয়েছে এটা কি তার সেই ইয়াং জেনারেশনের। হ্যাঁ, কিন্তু তবে হাংরি জেনারেশন বা হাংরি আন্দোলনটা মূলত লেখালেখির আন্দোলন। এখানে যেমন বলছে সরিয়ে দিল এক কিছুদিনের জন্য, আবার এলো, এটা একটা পলিটিক্যাল আনরেস্টের কথাই মনে হচ্ছে। হ্যাঁ, মানে সেটা কাজে সময়টা একটুখানি প্রামাণ্য কারোর থেকে ওটা মানে বুঝে নিতে হবে। সময়টা বুঝলে একটুখানি পরিপ্রেক্ষিতটাকেও বোঝা যায় যে কোন সময়টা। ঠিক। হ্যাঁ যে বছর যখন তোমার বীরু কাছে তো যেরকম ভাবে বইটা মারা আছে গেছে। সুমিতা দি, বইটা আছে হ্যাঁ, না? তো বইটাতে একটু ভূমিকাতে তো ডেফিনেটলি লেখা থাকবে বইটাতে সাল পাবলিশড কবে হয়েছে প্রথম সেইটা। প্রকাশ, প্রথম প্রকাশ উনি একটু তো দেখে বলছে নিও। যে 80 সামথিং, 81 82-তে প্রথম প্রকাশ বলছে। প্রথম প্রকাশ। হুম, তাহলে আচ্ছা, তো বইয়েতে অনেক যেটা সময় লেখা আবার প্রথম অনেক সময় প্রকাশ, ওনারা সেটাকে তোমাকে অনেক মানতেই হবে। সময় লেখক লিখে রেখে দেন, অনেক বছর বাদে সেটা পাবলিশ করেন, সেটাও তো হয়। সেটাও হয়তো এখানে সেটা হ্যাঁ, বা reference এ হয়তো লেখা থাকবে। কোনো কোথাও একটা না, বেরিয়েছিল কিন্তু সেটা তারপর। গুগল টের পাবে কি করে যে লেখক লিখে রেখে দিয়েছিলেন? ওইটা কোথাও যদি লেখা আছে, সেটাই বলতে চাইছি। না না, কিছু সেরকম নেই, না, কিন্তু ভূমিকাতে তো কিছু প্রথম লেখা নেই, গুগল উপন্যাস কি সেটা করে আছে। জানবে?
লেখাটা কবিতা কিন্তু প্রথম 56, 58 এইভাবে লিখেছে, অত ভুলও উইকিপিডিয়া লেখে না আবার। হ্যাঁ, যে হ্যাঁ মানে একটু অদ্ভুত, প্রত্যেকটাই কারণ ভুল লিখবে সেটাও হয় না। লেখাটা পড়ে কিন্তু 70 থেকে 80 দশকেরই মনে হয়। মনে হয়েছে। এক্স্যাক্টলি মনে আর্লি হচ্ছে। বিরু সেভেন্টিজ, আর্লি 70s মনে হয়েছে, আর্লি 80 না টু হলেও। মিড সেভেন্টিজ, হ্যাঁ মিড হ্যাঁ, রাইট। আর্লি টু সেভেন্টিজ, মিড 70s মনে হয়েছে। উষসীদি বিরু কিছু একটা যেরকম ভাবে বলছিলেন। মারা গেল, বিরু হ্যাঁ। যেরকম ভাবে মারা গেল, হুম। আর ওই ছেলেটা, বড় লোকের ছেলেটা যেরকম ভাবে বেঁচে গেল, তাতে সুবীর মনে হচ্ছে ওটা নকশাল টাইমেরই একদমই ঘটনা। নকশাল টাইমেরই ওইটাই ঘটনাটা মনে হচ্ছে। হয়েছে। কারণ নকশাল 47 এর পরে আর মাঝখানে নকশালের কিছু মাঝখানে তো বাঙালিরা হয়নি, আর কোনো আন্দোলন করেনি। এক্স্যাক্টলি কোনো কিছু করেনি। এরকম ধরনের ঘটনা ঘটেনি। কোনো পলিটিক্যাল আনরেস্ট যেখানে ছেলেকে সরিয়ে দিতে হবে বা ঘুষ রাইট। খাইয়ে এক্স্যাক্টলি। বাবাই করে দিচ্ছে, সেইটা নকশাল তাছাড়া আন্দোলন আগে। পুলিশ রেড হচ্ছে কনস্ট্যান্টলি, হ্যাঁ, পুলিশ পুলিশ রেড রেড হুম হচ্ছে, হুম হুম আর্লি সেটা একটা নকশাল 70s মনে আন্দোলনের হচ্ছে। সময়ের ব্যাপার। আচ্ছা, তো আমি আমাকে এখন এবারে বেরিয়ে যেতে হবে, হ্যাঁ হ্যাঁ, আমি সো আমরাও শেষের সরি। দিকে, আমরা ঠিক আছে। অলমোস্ট আমি শেষের দিকে আমি বোধহয়। একটু প্লাগ করি আমার এটা হ্যাঁ। ওইটা ফোর ও অ্যাংরি ওমেন, আরে হ্যাঁ এটা কনগ্রাচুলেশন সুমিতা, কংগ্রাচুলেশন। কনগ্রাচুলেশনস। হ্যাঁ থ্যাংক ইউ। যারা দারুণ পরে হলো। ঢুকেছে আমার একটা মনে দুটো হচ্ছে কপি উৎপলদা নিয়ে ঢুকেছে এসো পরে। পারলে। থ্যাংক হুম ইউ হ্যাঁ, সমিতা দি। খুব ভালো, মানে একটা, মানে অন্যরকম ভাবে একটা চিন্তা হলো কিছুদিন বইটা নিয়ে, যতদিন বইটা নিয়ে থাকলাম হ্যাঁ, এবং একটা, আজকের আড্ডাটাও বেশ ভালো হলো। হ্যাঁ, কমফর্ট জোনের বাইরে ঠিক। গিয়ে হ্যাঁ। একটা চিন্তা ভাবনা হলো। কতদিন আছো কলকাতায়, একটু প্রসঙ্গ আমি মানে। আছি রে অনেকদিন এখনো। আমি ফিরবো 12 তারিখ মার্চের। ও আচ্ছা, বাবা, আমার অনেক। যাওয়ার ইচ্ছে আছে জানুয়ারিতে, যদি যাই তাহলে কলকাতায় যোগাযোগ করব। অবশ্যই। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যোগাযোগ এবারে আছে। আমরা শেষ করব। এটা শেষ করে হ্যাঁ। হ্যাঁ। তো আজকে আমি জানি না আজকের মধ্যেই বলতে হবে এরকম ব্যাপার নেই, আমরা তো আবার পরের বুক ক্লাবে কি না আলোচনা করবো অদিতি একটা কিছু ভেবেছিল, অদিতি বলে দাও। সেটা বলতে পারো, আমি অথবা আমার মনে বলিনি তো, এই বলেছি যে সেদিন কিছু। তোমার সাথে আমার কথা হলো না, তুমি বললে, আমি বললাম হ্যাঁ এটাই তো সাজেস্ট করতে পারো। কি গো ওটা আমার বলে? কার মনে লেখা হয় ছিল? আমাদের যেহেতু ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেইখানে প্রপোজ করো, ঠিক না আছে। কিরকম, তোমরা কি ছোট গল্প চাও ছোট, বা হ্যাঁ একটু? ছোট হলেই ভালো। ছোট গল্প হলেই ভালো হ্যাঁ, হয়। হ্যাঁ, কারণ উপন্যাস ছোট হলে গল্প প্রবলেম মানে হবে। কি, অনেকগুলো উপন্যাস হলো একটা ছোট গল্প। হ্যাঁ, ঠিক আছে। আমরা সমিতা দির লেখা একটা কিছু পড়তে পারি। ও হ্যাঁ, হ্যাঁ সবিতা দি, তোমার তোমার একটা গল্প, আমরা মানে আমি আমি তোমার টেনশন বিল্ডিং কে আমি নিজে পড়েছি বলে খুব অ্যাপ্রিসিয়েট করি। তো ওই টেনশন বিল্ডিং এর গল্প, তোমার ওই মৃত্যুর মুখ চেনা, সেখান থেকে একটা গল্প, যদি তুমি শেষ আমরা করো। সবিতাদির লেখা কিন্তু আমি বুঝিনি, আমি একটা পড়েছি। বলে আমার বুঝিনি। আমার মাথার উপর দিকে আছে, ও বলেছি আমি সমিতা দিকে। হ্যাঁ তো এনিওয়ে, আমরা সেটা মনে হয় পরে করি। ওই বুক ক্লাব গ্রুপটাতে আপনি বলুন বা যে কেউ বলুক, সেখানে আমরা ঠিক করে নেব, ঠিক অবশ্যই। অদিতির আছে। নামটা বলে দিও। হুম। হুম, হ্যাঁ। বলে দেবো। অদিতি আজকে অদিতিকে রমাপদ suggest করতে। চৌধুরীর নাম বললেন, মানে হুম। খুব প্রিয় লেখক। হ্যাঁ। তারপরে আমাদের ইন হাউস, আমাদের তো সমিতা দি আছেনই, যে কোনোটা হলেই আমরা মানে একটা মডার্ন লেখা পড়ি না এখন যারা হ্যাঁ, লিখছেন, বলো। করাই যায়, হ্যাঁ হ্যাঁ। হুম। আমার তো সেটা আমরা কম পড়ি। পুরনো লেখা তো সবাই মানে তিলোত্তমা মজুমদার, যদি মানে অবশ্য তিলোত্তমা মজুমদার মোস্টলি উপন্যাস। উপন্যাসই লেখেন, হ্যাঁ। হ্যাঁ, যদি ছোট গল্প বলো, কেউ সাজেস্ট করতে পারো ঠিক সেটা। আছে, আমরা একদম, অন্তত মানে রেকর্ডিংটাকে শেষ করি একদম, নাকি। হ্যাঁ আচ্ছা একটা আমি কথা জাস্ট বলছি। গল্পের কথাই হ্যাঁ, বলবো। এই উৎপল, আরো সরি। আনন্দ অ্যাপে একটা গল্প আমি একদম রিসেন্ট পড়লাম, যদিও অ্যাপের গল্পগুলো খুব একটা ভালো হয় না এবং খুব ছোট হয়, তো অনেক সময় অনেকটা বলা হয় না। তো সেই অ্যাপে এবারে একটু সাগরিকা রায় একটা গল্প লিখেছেন, একটা ছোট্টই প্রেমের গল্প, কিন্তু গল্পটা আমার এত ভালো লেগেছে। আমি একটু পাঠ করে, আমার পাঠ করারও তুমি ইচ্ছে হয়েছে। ছোট্ট গল্প, পাঠাও। 1000 শব্দের, আনন্দ অ্যাপের গুলো সব 1000 শব্দের হয়। আমি এই গল্পটা নিয়ে আলোচনা করার কথা বলছি না, কিন্তু গল্পটা তুমি আমার নিজের রেকর্ড করে খুব পাঠাও, ভালো আমরা এমনি লেগেছে। শুনি। হ্যাঁ রেকর্ড না, আরো আনন্দ বলে একটা অ্যাপ আছে, এটাই জানলাম প্রথমে, সেটা হ্যাঁ, তো এবং ভীষণ অ্যাপটা ভালো। খুবই সস্তা, বোধহয় $20 বছরে, তুমি ও, সবকিছু পাবে, ম্যাগাজিন ট্যাগাজিন সবই। আমি তোমায় লিংক বাহ, দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আমরা আছে। এবারে হ্যাঁ, শেষ এটা করতে হবে। তুমি হ্যাঁ, রেকর্ডিংটা, হ্যাঁ, ওই গল্পটা আমি সাগরিকা রায়ের ওই গল্পটা দিলুদা গল্পটার নাম। গল্পটা আমি তোমাদের মানে শেয়ার, মানে পাঠিয়ে দাও, হ্যাঁ, তো শেয়ার পাঠিয়ে দাও। করা যাবে না, পড়ে পাঠিয়ে দিতে পারি, তোমরা পড়ে দেখো। একদম হুম। কন্টেম্পোরারি ছোট্ট একটা প্রেমের গল্প, আমার ঠিক খুব আছে। ভালো লেগেছে আর কি, সেই বেশ, জন্য বলছি। আমার ওকে, মনে হয় ঠিক আছে, গুড ওই নাইট। গুড হ্যাঁ, নাইট। উৎপলের ওকে গলাগুলো শ্রাবস্তী। কি হুম। কেউ একটা কিছু বলছিল।
কেউ না, বলতে শ্রাবস্তী আর হবে? সমিতা দি বোধহয় যেতে চাইছেন না, কেউ আমাকে না না বেরোতে না, হবে। আমি বেরোতে বলছিলাম হবে। হ্যাঁ আমি হ্যাঁ, বলছিলাম যে অতীশ বলছিল, হ্যাঁ বলো। এই 13 তারিখই মনে হচ্ছে এই মাসের সমরেশ বসুর জন্মদিন ছিল, 1924 সালে জন্মেছিলেন। না, আমি যেটা বলছিলাম, আমরা কি এটাও করতে পারি যে এক একটা মাসে যে এক একটা জন্মদিন এটা তো আসে আগের দিন সেইটাকে, বলেছিলে তুমি, হ্যাঁ করা যায়, হ্যাঁ করা যায়, চলো সেটাও সমরেশ চিন্তা বসু করতে হবে। এটা আমরা, সমরেশ বসুর, শোনো, সরি বলো না। না না, ওটাই আর কি সাজেশন ছিল, সেরকম একটু কিছু কিছু করা যেতে পারে, সেটা হ্যাঁ, আমার মনে হোয়াটসঅ্যাপে হয় নয় ওই বলা যেতে পারে। গ্রুপটাতে, ওই গ্রুপটাকে আমরা তাহলে চালু রাখতে পারি, ওই গ্রুপে হুম বলো, হুম তাই না? হুম হুম। সেখান থেকে আমরা ঠিক করে নিতে পারি। গ্রুপে তো অনেক জন, কিন্তু ঘুরে ফিরে আমরা তো এই 7-8 জনই দেখি মুখ, হ্যাঁ আর তো কেউ জয়েন করে না। বেশ কিছু লোক হ্যাঁ, এখন, বেশ কিছু লোকজন এখন ইন্ডিয়াতে এবার। ঠিক এই আছে, তো তাহলে আমরা সমিতা দিও অন্তত তো ইন্ডিয়াতে। আজকের হ্যাঁ, প্রস্তাবটা এখানে শেষ করি। কথাগুলো দিয়ে আজকে নেই, কথাগুলো দিয়ে জয়েন করে তো খুব ভালো আড্ডা হলো। সবাই থ্যাংক ইউ। ভালো হুম, থাকবেন, বাংলায় থাকবেন। নমস্কার। টাটা। নমস্কার।